নমস্কার, পাঁচমেশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় গীতা বনাম কোরআন। হ্যাঁ, বাংলার রাজনীতিতে এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে এই গীতা আর কোরআন নিয়ে। একদিক থেকে বলতে গেলে এর মাধ্যমে বিজেপি তাদের উদ্দেশ্যে সফল হয়েছে। এ রাজ্যে ভোট বৈতরণী পার করতে তারা অন্যান্য রাজ্যে যেমন চেষ্টা করে ধর্মীয় মেরুকরণ করার, এতদিনে তাদের সেই চেষ্টা হয়তো সফল হলো। তার কারণ রাজ্যে এখন গীতা বনাম কোরআনের লড়াই শুরু হয়ে গেছে। একদিকে ব্রিগেড ময়দানে সনাতনীদের ডাকে, যার আড়ালে বিজেপি রয়েছে বলেই সবার দাবি, সেখানে 5 লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। সেই গীতা পাঠের রেশ কাটতে না কাটতেই হুমায়ুন কবির, যাকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছে, তিনি ঘোষণা করেছেন তিনি 1 লক্ষ মানুষের কণ্ঠে কোরআন পাঠ করাবেন। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন হবে। ফলে একথা বলতে কোনো দ্বিধা নেই যে রাজ্য রাজনীতিতে এখন গীতা আর কোরআন জোরদারভাবে জাঁকিয়ে বসেছে, এবং এর মাধ্যমে কিন্তু আসলে সুবিধে হচ্ছে বিজেপির। কারণ বিজেপি সবসময় রাজনীতিকে ধর্মীয় মেরুকরণের আবহে দেখতে ভালোবাসে। এর ফলে অন্যান্য যে সমস্ত জ্বলন্ত ইস্যু রয়েছে সেগুলি চাপা পড়ে যায়। ভিন রাজ্যে তা তাদের কাজে দেয়, কারণ তাদের বিরুদ্ধে প্রশ্ন ওঠা চাপা পড়ে যায়। কিন্তু এ রাজ্যে যখন শাসক দলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই, ইস্যুর অভাব নেই, তখনও কেন তারা ধর্মীয় মেরুকরণের পথে হাঁটতে চাইছে তা তারাই ভালো করে বলতে চাইবে। আসলে বিজেপির ইউএসপি হলো এই ধর্মীয় মেরুকরণ, সেটা সবাই জানে। যার ফলে এখন তারা এ রাজ্যের মানুষকে সেই মেরুকরণের রাজনীতিতে নামাতে না পেরে বকলমে তৃণমূল বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের মাধ্যমে সেই মেরুকরণের রাস্তাটা সুগম করে ফেলেছে। হুমায়ুন কবির ঘোষণা করেছে মুর্শিদাবাদে তিনি বাবরি মসজিদ গঠন করবেন। 6 ডিসেম্বর তার শিলান্যাসও করে ফেলেছেন। বহু মানুষ সেই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। প্রচুর অনুদান দান তিনি পাচ্ছেন, এরকম দাবি হুমায়ুন নিজেই দাবি করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি 135টা আসনে লড়াই করবেন, জোট বাঁধবেন আসাউদ্দিন ওয়েসির এমআইএমের সঙ্গে, এমনকি বামেদের সঙ্গে, কংগ্রেসও যদি তাদের সঙ্গে আসে আপত্তি নেই। কিন্তু সবার আগে তো তাকে দল করতে হবে। তিনি বলেছেন 22 তারিখে দল ঘোষণা করবেন। এখনও কিন্তু সেই ঘোষণা হয়নি, এবং ঘোষণা হলেই যে দল তৈরি হয়ে যাবে তাও কিন্তু নয়। রেজিস্ট্রেশন করতে হয় দলের। সেই রেজিস্ট্রেশনের জন্য আবেদন এখনও অবধি করা হয়ে ওঠেনি বলেই খবর। যদিও মুর্শিদাবাদ থেকে কোনো এক ব্যক্তি নির্বাচন কমিশনের কাছে তাদের দল করার জন্যে একটি আবেদন জমা দিয়েছেন। যদি ধরেও নেওয়া হয় সেটিই হুমায়ুন কবিরের আবেদন, তাহলেও এখনও কিন্তু সেই রেজিস্ট্রেশন হতে অনেক দেরি। ফলে কবে তার দল রেজিস্ট্রেশন পাবে তা নিয়ে একটা চিন্তা আছে। এবারে আসি হুমায়ুনের জোটের কথায়। তার বড় ভরসা জোটসঙ্গী হিসেবে আসাউদ্দিন ওয়েসি। কিন্তু আসাউদ্দিন ওয়েসির এমআইএমের মুখপাত্র সাইয়দ আসিম ওয়াকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হুমায়ুন কবিরের সঙ্গে তারা জোট করার কথা ভাবছেন না। এমনকি তারা সরাসরি একথাও বলেছেন যে হুমায়ুন কবির আসলে বিজেপির হাতে তৈরি একটি গুটির চাল মাত্র। সবাই জানে যে বিজেপির হাতে তামাক খাচ্ছে হুমায়ুন কবির, তিনি বিভেদের রাজনীতি করছেন। আসাউদ্দিনের দলের মুখপাত্র বলেছেন তার দল কোনো বিভেদকামী রাজনীতির সঙ্গে জড়িত থাকতে চায় না। একইভাবে কংগ্রেসের অধীর চৌধুরী তিনিও বলেছেন যে হুমায়ুন কবিরের সঙ্গে জোট করা বা তাকে নিয়ে রাজনীতি করা তাদের উদ্দেশ্য নয়, তারা সেটা চায়ও না। তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই হুমায়ুন কবির এর আগে তার কাছে গেছিলেন লোকসভার টিকিট চাইতে কংগ্রেসের প্রার্থী হিসেবে।
তিনি নিজেই তা নাকচ করে দিয়েছেন। গত লোকসভা ভোটের আগে দিল্লিতে আমার বাড়িতে গেছিল সে পাবলিক, হুমায়ুন কবির। কিসের জন্য? লোকসভায় কংগ্রেসের এমপি টিকিট নেওয়ার জন্য। তা তখনই দিতে পারবে ভাই, এখানে ফুটে যাও, এসব হবে না। বামেরা এখনো অবধি স্পষ্ট ভাষায় হুমায়ুন কবিরের আহ্বান প্রত্যাখ্যান না করলেও তারাও যে এতে খুব রাজি তা এখনো অবধি স্পষ্ট নয়। হুমায়ুনের আরেক ভরসা আইএসএফ, কিন্তু তারাও এখনো কিছু জানায়নি যে আদৌ তারা হুমায়ুন কবিরের সঙ্গে জোট করবে কি করবে না। ফলে হুমায়ুন কবির যে জোট বেঁধে রাজ্যে ভোটে লড়ার ইচ্ছে দেখছেন, তাতে কিন্তু তার প্রস্তাবিত জোট শরিকরা একে একে সরে গেছেন। ফলে তিনি জোটসঙ্গী হিসেবে কাকে শেষ অবধি পাশে পাবেন তা তিনিই জানেন। তবে ভোটের এখনো অনেক দেরি, ফলে শেষ অবধি কী দাঁড়াচ্ছে সেদিকে সকলেরই নজর থাকবে। হুমায়ুন কবির এই যে বাবরি মসজিদ করতে চেয়েছেন, এর পেছনে কাদের মদত আছে, এত টাকা কোথা থেকে পাচ্ছেন, তার নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে। তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবেই জানে যে মন্দির মসজিদ অত্যন্ত আবেগের জায়গা। যেমন হিন্দুদের কাছে রাম মন্দির একটা বিরাট আবেগের জায়গা, তেমনি মুসলিম সম্প্রদায়ের কাছেও মসজিদ খুব বড় আবেগের জায়গা। তাই হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণে যে মানুষ জড়ো হয়েছিলেন, তারা হুমায়ুন কবিরের রাজনীতির সঙ্গে একমত কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু মসজিদের প্রতি তাদের যে আবেগ বিন্দুমাত্র কম নয়, সেটা কিন্তু তাদের ভিড় বুঝিয়ে দিয়েছে। আর এটা বুঝতে পেরেই তৃণমূল কংগ্রেস তাদের মুখপাত্র কুণাল ঘোষের মাধ্যমে জানিয়েছে যে দল থেকে হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে মসজিদ নির্মাণ করার জন্যে নয়, তার বিশৃঙ্খল আচরণের জন্যে। যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো, অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে, একদম মিথ্যা কথা। এগুলি পবিত্র স্থান, সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নেবে না। ফলে এটা স্পষ্ট যে মসজিদ নির্মাণের জন্যে হুমায়ুন কবির যাতে শহীদ হতে না পারেন সেই চেষ্টায় তৃণমূল কংগ্রেস সচেষ্ট। তাই তড়িঘড়ি কুণাল ঘোষকে দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছে। এবারে আসা যাক বিজেপির লাভের দিকে। বিজেপি বহুদিন থেকেই এ রাজ্যের রাজনীতিটাকে, বিশেষ করে ভোট রাজনীতিকে মেরুকরণের মোড়কে নিয়ে আসতে চাইছে, কিন্তু এতদিন অবধি তাতে সফল হয়নি। হুমায়ুন কবির যে মুহূর্ত থেকে এই মসজিদ তৈরি করার কথা ঘোষণা করলো, তখন থেকেই কিন্তু রাজ্যের রাজনীতিটা আবার সেই ধর্মীয় মেরুকরণের দিকে প্রচণ্ডভাবে এগিয়ে চলছে। এর ফলে শেষ অবধি কার লাভ হবে তা সময়ই বলবে, কিন্তু আপাতত একথা বলাই যায় যে বিজেপি তাদের নিহিত উদ্দেশ্যে আপাতত সফল। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।